দ্রবণ চ্যাপ্টারের চতুর্থ লেকচারে আমরা আজকের দিনটিতে আলোচনা করব তৃতীয় লেকচারের পরের অংশটুকু। তৃতীয় লেকচারে আমরা আলোচনা করেছিলাম দ্রবণ কাকে বলে, আদর্শ দ্রবণ কি, অনাদর্শ দ্রবণ কি, এবং দ্রবণের ক্ষেত্রে নলফের সূত্রটা কি বাষ্পায়নের ক্ষেত্রে। আজকে আমরা তার পরের অংশ অর্থাৎ কলিগেটিভ ধর্মগুলো নিয়ে আলোচনা করব। কলিগেটিভ ধর্ম বা সংখ্যাগত ধর্ম কোনগুলো, এক, এবং কি কি সংখ্যাগত ধর্মের ব্যাপারে একটা একটা করে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা বলি কলিগেটিভ প্রপার্টি কি বা সংখ্যাগত ধর্ম কি। সংখ্যাগত ধর্ম বলতে সেগুলো বোঝাচ্ছে সেই বৈশিষ্ট্যগুলোর কথা আমরা এখানে আলোচনা করছি, যে যেখানে দ্রবণে দ্রাবের কণার সংখ্যার মানের উপর ভিত্তি করে ওই বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়, কিন্তু দ্রবণে দ্রাবের কণার প্রকৃতির উপর নির্ভর করে ওই বৈশিষ্ট্যগুলো আমরা চেঞ্জ পাই না। এইরকম প্রপার্টি, এরকম ধর্মগুলোকেই আমরা সাধারণত কোয়ালিটেটিভ প্রপার্টি বলছি। যেমন দ্রবণের ক্ষেত্রে আমরা যদি 1 লিটার জলে 100 গ্রাম চাল দিলাম, 100 গ্রাম চাল, তাহলে দেখবো খালি জল ফুটতে যে তাপটা লাগবে ওই 1 লিটার জল, 100 গ্রাম চাল সহ সেই দ্রবণটা অর্থাৎ জলটা ফুটতে তার থেকে বেশি সময় লাগবে। ঠিক একই রকম ভাবে 1 লিটার জলে আমি 100 গ্রাম চালের পরিবর্তে যদি 200 গ্রাম বা 150-250 গ্রাম চাল দিই, তাহলে দেখবো আমরা সেই ক্ষেত্রে 100 গ্রাম চাল সহ জলটা ফুটতে যেই তাপটা বা তাপের প্রয়োজন, 250 গ্রাম চাল সহ সেই জলটা ফুটতে তার থেকে বেশি তাপমাত্রার প্রয়োজন। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে চালের পরিমাণটা যত বেশি দিচ্ছি, তরলটার বা দ্রবণটার স্ফুটনাঙ্কের মানটা তত বেশি পাচ্ছি। তাহলে এই যে স্ফুটনাঙ্কের মান, এইটা একটা কোয়ালিটেটিভ প্রপার্টি, এটা একটা সংখ্যাগত ধর্ম। আবার আমরা দেখব খালি জল খেলে ওই জলটা যতটা আমরা ঠান্ডা অনুভূত করব না, ঠিক তার থেকে ওই জলেই সামান্য পরিমাণ গ্লুকন ডি যদি দিয়ে দিই, তাহলে এরপর তুলনামূলক জলটা একটু ঠান্ডা অনুভব করা হয়। উল্টো দিকে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব, জল সাধারণত বরফে পরিণত হয়, পিওর জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন উষ্ণতায়, কিন্তু সেই জলকেই আমরা যদি জলে সামান্য পরিমাণ চিনি বা সামান্য পরিমাণ চাল কি সামান্য পরিমাণ লবণ আমরা যদি দিয়ে ওই জলকে আমরা ঠান্ডা করার চেষ্টা করি, অর্থাৎ বরফে পরিণত করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো ওই জলটা কিন্তু আর 0 ডিগ্রিতে বরফে পরিণত হচ্ছে না। জলটা বরফে পরিণত করতে হলে দেখবো 0 থেকেও নিচে অর্থাৎ -1 কি -2 কি -3 ডিগ্রিতে গিয়ে জলটা বরফে পরিণত হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, হিমাঙ্ক সেটা হিমাঙ্ক 0 ডিগ্রি থেকে -1 কিংবা -2 অর্থাৎ কমে যাচ্ছে, অর্থাৎ হিমাঙ্কের অবনমন হচ্ছে। এবং এই প্রপার্টিটা আমরা লক্ষ্য করব যে এই যে চিনি বা লবণ কিংবা আর যে পদার্থগুলো দিয়েছি তার কণা সংখ্যার পরিমাণ বা তার পরিমাণের উপর নির্ভর করছে। ঠিক এই রকম ভাবেই আমরা আরো যেমন দেখতে পাবো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের পরিমাণটাও কম বেশি হয়, সেটাও নির্ভর করে দ্রবণে দ্রাবের কণার পরিমাণের উপর। এই রকম যে ধর্মগুলো অর্থাৎ যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দ্রাবের কণার পরিমাণের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়, সেই ধর্মগুলোকেই এক কথাই আমরা বলবো কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। এই ধর্মগুলো কি কি আছে, যেমন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন অর্থাৎ স্ফুটনাঙ্কের মান বাড়বে, উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, এবং অভিস্রবণ চাপ।
এই চারটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, যে বৈশিষ্ট্যগুলো দ্রবণে দ্রাবের কণার সংখ্যার উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। দ্রবণে দ্রাবের কণার সংখ্যার উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। দ্রবণে দ্রাবের কণার সংখ্যার উপর ভিত্তি করে পরিবর্তিত হয় কথাটা বলছি, এইটুকু আরেকটু ভেঙে বলি, তারপরে ওই আমরা একটা একটা করে এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করব। দ্রবণে দ্রাবের কণার সংখ্যা এইটা কি? এইটা যেমন আমরা জানি, কণার সংখ্যাকে এক কথায় আমরা অ্যাভোগাড্রো নম্বর বা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে প্রকাশ করি, এবং এইটার মান আমরা জানি 6.1 অ্যাটমিক নাম্বার বা এক আণবিক সংকেত পরিমাণ ভর বা এক আণবিক গুরুত্ব পরিমাণ পদার্থের ভরে থাকে সাধারণত 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কণার ভর। এখন এই যে কণার সংখ্যা আমি লিখছি, যে এইখানে দেখা গেছে এই যে পরিমাণগুলোর ক্ষেত্রে কণার সংখ্যাটা যখনই ভর যেটা হোক, যখনই এই সংখ্যক কণা আমরা সমস্ত মলিকুলের মধ্যে, যেমন ধরে নে যে দুটো আমি দ্রবণ লিখলাম, এ একটা দ্রবণ, বি একটা দ্রবণ, যদি দুটো দ্রবণেই এই সমান সংখ্যক কণা আমরা যদি দিই দ্রাবের কণা, তাহলে আমরা দেখতে পাবো দুটো দ্রবণেই দ্রাব চাহে যেই হোক না কেন, কণার সংখ্যা সমান হওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলোর মান আমরা সমান পাবো। এর থেকে আমরা বলতে পারবো যে দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন ধরে নে একটা তরল পদার্থ নিলাম আর একটা কঠিন পদার্থ নিলাম 1 মোল করে, 1 মোল আমি এখানে HCl দিলাম, 1 মোল আমি HCl দিলাম, আর এখানে 1 মোলার NaOH দিলাম, NaOH। তাহলে একটা খেয়াল কর, HCl 1 মোল HCl এর কণার সংখ্যা কত হবে? আমরা জানি 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক কণা। আবার 1 মোল NaOH দিলে কত হবে? আমরা জানি 1 মোল NaOH এর কণার সংখ্যা থাকে 6.023 × 10⁻23। এক্সাম্পল নিতে গিয়ে একটু আমরা যাতা নিয়েছি, মানে তড়িৎ অবিশ্লেষ্য চ্যাপ্টার, যেহেতু আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো নিই। যেমন ধরে নে আমি ইউরিয়া নিলাম বা চিনি নিলাম, 1 মোল চিনি, 1 মোল, এখানে আমরা NaOH না নিয়ে ইউরিয়া নিলাম, দুটোই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যেহেতু, তাহলে 1 মোল ইউরিয়াতেও এত সংখ্যক কণা, 1 মোল চিনিতেও এত সংখ্যক কণা আছে। যেহেতু এই ধর্মগুলো কণার সংখ্যার উপর নির্ভর করে, তাদের প্রকৃতির উপর নয়, এটা চিনি, এটা ইউরিয়া, চাই এটা সলিড হোক কিংবা গ্যাস হোক কিংবা মিষ্টি হোক কিংবা তেতো হোক, এগুলোর প্রকৃতির উপর নির্ভর করে না, জাস্ট কণার সংখ্যার উপর যেহেতু নির্ভর করে। কণার সংখ্যা দুটোর ক্ষেত্রে সমান বলে দুটোর ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন আমরা সেম পাবো, দুটোর ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান আমরা সেম পাবো, দুটোর ক্ষেত্রে হিমাঙ্কের অবনমনের মান আমরা সেম পাবো, এরকম করে অভিসরণ চাপের মানও আমরা সেম পাবো। এই হচ্ছে আমাদের সংখ্যা, কণার সংখ্যাগত ধর্মের মূল বৈশিষ্ট্য। এখন আমরা এই যে সংখ্যাগত ধর্মের উপর ভিত্তি করে যে চারটা বৈশিষ্ট্য পেয়েছি, একটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, এই যে চারটা পেয়েছি, একটা একটা করে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্টে আসি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র কি? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বার করতে পারি, গুরুত্ব কি, এবং বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের যে সূত্রটা আছে সেটা কার ক্ষেত্রে প্রযোজ্য, কথাগুলো মনে রাখবো। আগে আসি আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কথাটা বলতে কি বোঝায়। এর আগের ক্লাস যারা ওই যে জুম অ্যাপসে আমি ক্লাসটা করেছিলাম, সেখানে দুটো গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করেছিলাম, নলফের সূত্র আর বাষ্পচাপের পরিমাণের সম্পর্কিত রাউল্টের সূত্র। ওইখানে আমরা দেখিয়েছিলাম রাউল্টের সূত্রানুসারে যে যদি যেটা অনুদ্বায়ী হবে সেটা বাষ্পাকারে উপরের দিকে থাকবে, উদ্বায়ী হবে সেটা উপরের দিকে থাকবে, এবং সেইটা কতটা চাপ তৈরি করবে সেটা ছিল P সমান P0XA, অর্থাৎ দ্রাবকের বাষ্পচাপ যদি XA ধরি
এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের পরিমাণ যদি P0 হয়, এটা মোল ভগ্নাংশ, এটা হচ্ছে বাষ্পচাপের পরিমাণ বিশুদ্ধ, তাহলে দ্রবণের বাষ্পচাপ হবে P সমান বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ গুণিত মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এটা ছিল রাউল্টের সূত্র। এখন আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে রাউল্টের সূত্রটা কি সেটা জানবো। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কোনটা সেটা একটু বলি। আপেক্ষিক অবনমন, আপেক্ষিক অবনমন, আপেক্ষিক অবনমন বলছে এই যে একটা বিশুদ্ধ দ্রাবককে একটা নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপের পরিমাণ হয়, বাষ্পচাপ যেটুকু তৈরি হবে, এখন ওই উষ্ণতাতে যদি দ্রবণ আমরা নিই যেখানে দ্রাব এবং দ্রাবক থাকবে, সেই ক্ষেত্রে বাষ্পচাপের পরিমাণটা কম হবে। বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে বাষ্পচাপের পরিমাণ যদি P0 ধরি এবং দ্রবণের বাষ্পচাপ যদি P হয়, তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলছে এইটা P0 মাইনাস P বাই P0, এটা হচ্ছে আপেক্ষিক অবনমনের মান। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের তাহলে সংজ্ঞায় আমরা কি বলবো? আপেক্ষিক অবনমনকে আমরা বলতে পারি এই বাষ্পচাপের অবনমন, এই যে এটা থেকে এটা যেটুকু কমছে সেটা অবনমন, বাষ্পচাপের অবনমন এবং বিশুদ্ধ বাষ্পচাপের যে অনুপাত, বাষ্পচাপের অবনমন এবং বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ তার যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলছি আপেক্ষিক অবনমন। ক্লিয়ার হলো? এটা খেয়াল রাখবি। এবার যারা আগের দিন ক্লাস করিসনি তাদের একটা সমস্যা হবে যে এইটা দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপের পরিমাণ কম কেন হলো। দোষটা তোদের ক্লাস করবি না, হ্যাঁ, তো ওইটুকু দেখবি, পড়বি। যারা ক্লাস করেছিস আশা করি বুঝতে পারবি, না হলে এই ক্লাসটা আবার মার খাবে। আমরা এই জায়গায় একটু বেরিয়ে যাচ্ছি। তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি বললাম? P0 মাইনাস P বাই P0। এই ব্যাপারে এই যে বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন ঘটবে, কতটা ঘটবে, এবার এই ব্যাপারে বিজ্ঞানী রাউল্টস একটা সূত্র দিয়েছে। আমরা রাউল্টসের সূত্রটা পড়ব। রাউল্টের সূত্রটা বলছে এই যে একটা দ্রাবকে, বিশুদ্ধ একটা দ্রাবকে যদি দ্রাব যোগ করা হয়, দ্রাবটা কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, অসংযোজিত কিংবা অবিয়োজিত। কি বললাম? দ্রাবকে যদি দ্রাব যোগ করা হয়, এই দ্রাবের প্রকৃতি কিরকম হবে? অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, অবিয়োজিত, এই কন্ডিশন গুলো মাথায় রাখবি। অবিয়োজিত কিংবা এবং কি হবে? অনুদ্বায়ী। উদ্বায়ী হলে কিন্তু হবে না, অনুদ্বায়ী হয়। যেই দ্রাবটা আমরা যোগ করব সেই দ্রাবটা যদি অবিশ্লেষ্য হয়, অসংযোজিত হয়, অবিয়োজিত হয় এবং অনুদ্বায়ী হয়, তবে বলছে যে এই দ্রবণ যেটা তৈরি হবে সেই দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ঘটবে। ওই দ্রবণটার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ঘটবে এবং এই আপেক্ষিক অবনমনের মান সেটা কত হবে? সেটার ক্ষেত্রে বিজ্ঞানী রাউল্টস বলছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান হবে দ্রাবের মোল ভগ্নাংশের সমান। H2টা কি লিখলাম? দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এই সূত্রটাকে মনে থাকবে, আশা করি তোদের মনে থাকবে। এই সূত্রটা থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে, আমি সেটা জানবো। কি বললাম? রাউল্টের সূত্রটা আরেকবার বলছি। রাউল্টের সূত্র বলছে কোন দ্রাবকে তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত কিংবা অবিয়োজিত কিংবা অনুদ্বায়ী দ্রাব যোগ করা হয়, তাহলে ওই দ্রবণটার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ঘটবে। এই আপেক্ষিক অবনমনের মান কতটা ঘটবে? সেটা হচ্ছে দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। ক্লিয়ার? দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এবার এইখান থেকে
কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেইগুলো আমরা যাব। তোদের বলবে রাউল্টের সূত্রের এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্পর্কিত যে রাউল্টের সূত্র পাই, সেই সূত্র থেকে আমরা কি করে দ্রাবের পি সমান এই যে P0 XA সমীকরণটা প্রতিষ্ঠা করতে পারি, দেখাও। এই সমীকরণটা আমরা কি করে নিয়ে আসতে পারি? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন এরকম বলবে যে এই সমীকরণ ব্যবহার করে একটা অজানা দ্রাবের আণবিক গুরুত্ব কি করে নির্ণয় করতে পারি, 2টা কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলবে এই যে রাউল্টের সূত্রটা কি উষ্ণতা নির্ভরশীল, বলো, এইটা একটা কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে বলবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম দেখাও। তো সংখ্যাগত ধর্ম আগে আলোচনা করেছি, তারপরেও আমি যে কোশ্চেনগুলো আলোচনা বললাম সেইগুলো পয়েন্ট পয়েন্ট করে আমরা আলোচনা করব। প্রথম পার্ট আসি, এই সমীকরণটা কি করে নিয়ে আসতে পারি। ঠিক, ফার্স্ট এই জায়গাটা আমি একটু খেয়াল কর। এখানে আমরা এটা অর্থাৎ P0/P0 মাইনাস P/P0 ইকুয়ালস টু x2 বলতে পারি। এটা কেটে গেলে 1 হবে, আর আমি এই সাইডে লিখলাম 1 মাইনাস P/P0 সমান হচ্ছে x2। তোরা জানিস x2টা এখানে নিয়ে আসবে 1 মাইনাস x2, আর এটা ওইদিকে চলে গেলে হয়ে যাবে P ইন্টু P0। এইটাকে আমরা এরকমই লিখলাম 1 মাইনাস x2, এটা হয়ে গেল P/P0। তাহলে 1 মাইনাস x2টাকে কি লিখতে পারি? আমরা জানি x1 প্লাস x2 ইকুয়ালস টু 1। দ্যাট মিনস 1 মাইনাস x2 যদি হয় সেটাই হয়ে যাবে x1, 1 মাইনাস x2। তাহলে এটার পরিবর্তে আমি লিখলাম x1 সমান হলো P/P0, আর P সমান P0x1। দেখতো ইকুয়েশনটা এইখান থেকে পেয়ে যাচ্ছি না? x1টাই আমি বলেছিলাম দ্রাবকের মোল ভগ্নাংশ, x1টা আমরা দ্রাবকের মোল ভগ্নাংশ আকারে নিলাম। এইভাবে আমরা রাউল্টের সূত্রের যে আরেকটা ফর্ম যেটা আগে পেয়েছিলাম সেটা আমরা প্রমাণ করতে পারলাম। এবার চলে আসি নেক্সট কোশ্চেন, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্পর্কিত যে সূত্র আছে সেই সূত্রটা থেকে অজ্ঞাত দ্রাবের মোল ভগ্নাংশ আমরা কি করে নির্ণয় করতে পারি। আমরা লিখছি অজ্ঞাত দ্রাবের মোল ভগ্নাংশ নির্ণয়, অজ্ঞাত দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়, আণবিক গুরুত্ব নির্ণয়। আচ্ছা, আমরা কি জানি? P0 মাইনাস P/P0 ইকুয়ালস টু x2, এটা আমরা জানি। মোল ভগ্নাংশের সমীকরণ কি? x2 সমান আমরা কি এরকম লিখি না? x2 সমান আমরা জানি N2/N1 প্লাস N2। N2টা কি? N2টা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। দ্রাবের মোল সংখ্যা সমান আমরা লিখতে পারি W2/M2। N1 সমান কি লিখি? W1/M1। ক্লিয়ার? এখন যদি দ্রাবের পরিমাণ আমরা এই জায়গাটাতে এই অংশটুকু লিখে দিচ্ছি, আর এটাকে আমরা শর্ট করলাম del P/P0 ইকুয়ালস টু x2। x2 এর পরিবর্তে এইটা লিখছি N2/N1 প্লাস N2। এখন বলছে যদি দ্রবণে দ্রাবের পরিমাণটা খুব কম হয়, অর্থাৎ N1 মাচ গ্রেটার দ্যান N2 হয়, তাহলে আমরা লিখতে পারি N1 প্লাস N2 ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেটলি N1। তাহলে এখানে এইটুকুর পরিবর্তে N1 যদি লিখি del P/P0 ইকুয়ালস টু N2/N1। এখন N2 আর N1 এর মান আমাদের জানা আছে, সেটা আমরা বসিয়ে দিচ্ছি। কি পেলাম? তাহলে আমরা পেলাম N2 এর জায়গায় W2/M2 একবারে লিখছি, আর নিচে হয়ে যাবে W1 ইন্টু M1। তাহলে এইটা ছিল অজ্ঞাত দ্রাবের আণবিক ভর,
এখন M2 সমান কি আমরা এরকম লিখতে পারি না, ডেল পি বাই পি জিরো এখানে দেওয়া আছে, অর M2 সমান তাহলে কি লিখবো, W2 ইন্টু M1 বাই W1 ইন্টু ডেল পি ইন্টু পি জিরো। তাহলে খেয়াল কর, যদি আমরা দ্রাবের পরিমাণটা বাইরে থেকে যে পদার্থটা যোগ করেছি সেটা কতটা যোগ করলাম সেটা যদি তুলা যন্ত্রের মাধ্যমে ওজন করে নিই তাহলে এটা আমাদের জানা। আবার কতটা দ্রাবকে অর্থাৎ জলে ওজন যোগ করেছি সেই জলের পরিমাণ যদি জেনে নিই সেটা W1, W2, W1 জলের আণবিক গুরুত্ব আমরা জানি, সবাই জানা, M1টা যদি জানি এবং ডেল পি অর্থাৎ আপেক্ষিক অবনমনের মান যদি পরীক্ষাগতভাবে মাপা যায় তাহলে খুব সহজেই M2 এর মান সমীকরণে বসিয়ে বার করে নিতে পারবো। অর্থাৎ এই সমীকরণটা ব্যবহার করে খুব সহজেই অজানা একটা দ্রাবের পদার্থের আণবিক ভর কত সেটা আমরা বার করে নিতে পারি। ক্লিয়ার হলো? তারপরের পয়েন্টে যাচ্ছি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এর মান এটা কি তাপমাত্রার উপর নির্ভর করে কি করে না। যাই, তোরা লিখবি আনসার কি করে এটা তো বুঝতে পারলি। এখন এইটার ক্ষেত্রে তাকা একটু, এই জায়গাটাতে এটাই তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কার উপর নির্ভর করে, মোল ভগ্নাংশের উপর নির্ভর করে। যারা প্রথম ক্লাসটা করেছিলিস দ্রাবকের গাঢ়ত্ব নির্ণয়, সেখানে তোদেরকে বলেছিলাম কোনটা উষ্ণতা নির্ভরশীল কোনটা উষ্ণতা নির্ভরশীল নয়। মোল ভগ্নাংশ যেহেতু এটা আয়তন নির্ভরশীল নয়, x2 নাম্বার অফ মোলের উপর নির্ভরশীল, যেহেতু আয়তনের উপর নির্ভরশীল নয় অতএব এটা তাপমাত্রা নির্ভরশীল নয়। অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান তাপমাত্রার উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে না বললাম, তাপমাত্রার উপর নির্ভর করে না, নির্ভর করে না, এটা খেয়াল রাখবি। নেক্সট পয়েন্ট এইটা বলবে তোদের যে দেখাও বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটা সংখ্যাগত ধর্ম। কি বললাম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম। তো আমরা এটাকে কি করে পরীক্ষার জন্য লিখবো, ধরে নিব যে দুটো ধরি, এ একটা সলিউশন আর বি একটা সলিউশন। এর আগে একটু বলছিলাম এ একটা সলিউশন নিলাম যার জলের পরিমাণ দ্রাবকের পরিমাণ দুটোতেই সেম নিলাম, 100 এখানেও নিলাম, 100 ml জল এখানেও নিলাম, দ্রাবকের পরিমাণ সেম। এখন এ সলিউশনে এ দ্রাবকে আমরা 1 মোলার অ্যাসিটিক অ্যাসিড অথবা ইউরিয়া বা চিনি আমরা দিলাম। 1 মোল চিনি দেওয়ার পর বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কত সেটা মাপলাম। আবার বি সলিউশনে 1 মোল তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ ইউরিয়া আমরা দিলাম, 1 মোল দিয়েছি। 1 মোলের কণার সংখ্যা কি 6.023 × 10⁻23 থাকবে। তাহলে এত সংখ্যক যখন দিয়ে আমরা হিট করব দেখবো এইখানেও বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানটা সেম পাবো। তাহলে দেখ পদার্থটা দুরকম নিয়েছি কিন্তু তাদের মোল পরিমাণটা অর্থাৎ কণা সংখ্যার পরিমাণটা যেহেতু সমান, ফলে এই ক্ষেত্রে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানটাও সেম পাচ্ছি। ঠিক এইখান থেকেই আমরা বলতে পারি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম, কারণ ইহা কণাটির বা দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের কণা কোন প্রকৃতির সেটার উপর নির্ভর করে না। এটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সংখ্যাগত মানের একটা প্রমাণ। আজ পর্যন্ত এইটুকুই। নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি কালকে আরেকটা দিয়ে দেব।